বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচারে রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছিলাম। আজ আমি বোরের পরমাণু মডেল, এই বোরের পরমাণু মডেলের সাফল্য ও সীমাবদ্ধতা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা ভালোভাবে তা শুনবে এবং দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1913 খ্রিস্টাব্দে ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস বোর, পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্লাংক ও আইনস্টাইনের বিকিরণ সম্পর্কিত কোয়ান্টাম তথ্য অনুসরণ করে এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটির আলোকে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলোর সংশোধনপূর্বক পরমাণুর গঠন সম্পর্কে যে মতামত দেন তা বোরের পরমাণু মডেল নামে পরিচিত। তোমরা এর আগে জেনেছ যে রাদারফোর্ডের পরমাণু মডেলের গুরুত্বপূর্ণ কিছু ত্রুটিগুলো ছিল এরকম: ম্যাক্সওয়েলের তথ্য ভিত্তিক ত্রুটি, ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কিত ত্রুটি, বর্ণালী সৃষ্টি সম্পর্কে ত্রুটি। নিলস বোর পরবর্তীকালে এই ত্রুটিগুলো সংশোধন করেন এবং হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সৃষ্টির যথার্থ ব্যাখ্যা সহকারে তার মডেল প্রদান করেন। নিলস বোরের পরমাণুর মডেল সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে ম্যাক্স প্লাংকের বিকিরণ সম্পর্কিত কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে জানাবো, কারণ এই ম্যাক্স প্লাংকের বিকিরণ সম্পর্কিত কোয়ান্টাম তত্ত্বের আলোকেই নিলস বোর পরমাণুর মডেল সম্পর্কে মতামত ব্যক্ত করেছিলেন। আশা করি তোমরা আমার এই আলোচনা ভালোভাবে শুনবে এবং দেখবে। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা সকলেই জানো যে আলো এক প্রকার বিকীর্ণ শক্তি। এই বিকীর্ণ শক্তি তরঙ্গ সৃষ্টি সহকারে সব দিকে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মাধ্যমে এই আলোর বেগ বিভিন্ন রকম হয়, অর্থাৎ আলোর বেগটা মাধ্যমের উপর নির্ভর করে। তোমরা জানো যে শূন্য মাধ্যমে আলোর বেগ 1,86,285 মাইল প্রতি সেকেন্ডে, অর্থাৎ 3 × 10⁸ মিটার। যেহেতু আলো একটা বিকীর্ণ শক্তির তরঙ্গ, সে কারণে এর তরঙ্গ দৈর্ঘ্য আছে, এর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক রয়েছে। এই ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্য এবং আলোর বেগের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা তোমরা সকলেই জানো। তা হচ্ছে সি সমান নিউ ল্যামডা। সি সমান নিউ ল্যামডা। এই সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, যার মান 3 × 10⁸ ms⁻1। এই নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, আর এই ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আবার আমরা এও জানি যে তরঙ্গ সংখ্যা নিউ বার, তরঙ্গ সংখ্যা নিউ বার সমান 1/λ, অর্থাৎ তরঙ্গ সংখ্যাটা তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক। উল্টো তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে
তরঙ্গ সংখ্যা কমে যাবে। তরঙ্গ সংখ্যা যদি কমে তরঙ্গ দৈর্ঘ্য কি বাড়বে। যেহেতু আলো একটা বিকিরণ শক্তি তরঙ্গ, সেহেতু এই আলোর বিকিরণটা নিরবিচ্ছিন্ন হওয়াই উচিত ছিল, কিন্তু 1901 সালে ম্যাক্স প্লাঙ্ক বললেন আলো নিরবিচ্ছিন্ন নয়। পদার্থ হতে বিকিরিত শক্তি বিচ্ছিন্নভাবে নির্দিষ্ট একক পরিমাণে, যেমন ক্ষুদ্র শক্তির প্যাকেট হিসেবে বের হয়। ক্ষুদ্র শক্তির এই এককের নাম উনি দিলেন, নির্দিষ্ট এককের নাম দিলেন হচ্ছে ফোটন, বা আলোর এক কোয়ান্টাম শক্তি। ফোটনের শক্তি ই, এর ফ্রিকোয়েন্সি যদি নিউ হয় তাহলে ফোটনের শক্তি আর এই বিকিরিত রশ্মির ফ্রিকোয়েন্সির সমানুপাতিক হবে। ম্যাক্স প্লাঙ্ক এই কথা বললেন, অর্থাৎ ফোটনের শক্তি ই হবে ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। অর্থাৎ ফ্রিকোয়েন্সি বাড়লে ফোটনের শক্তি বাড়বে, ফ্রিকোয়েন্সি কমলে ফোটনের শক্তি কমবে। এটাকে যদি আমরা এক্সপ্লেন করি তাহলে লেখা যাবে ই সমান এইচ নিউ। এখানে এইচ একটা সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে সমান চিহ্ন আসলো, আর একটা ধ্রুবক আসলো এইচ। এই ধ্রুবকটাকে প্লাঙ্কের ধ্রুবক বলা হয়। এর সুনির্দিষ্ট মান আছে। যদি আমরা দেখি এই এইচ এর মান হবে 6.626 গুণন 10⁻27 আর্ক সেকেন্ড। যদি আমরা এসআই এককে লিখি তাহলে লেখা যাবে 6.626 গুণন 10⁻34 জুল সেকেন্ড। আর এই যে শক্তিটা বিকিরিত হলো, এই বিকিরিত শক্তিটাই পরবর্তীতে আমরা বর্ণালী হিসেবে দেখতে পারবো। যদি আমরা একটু আগে যাই তাহলে দেখতে পারবো ই সমান আমরা এইচ ইন্টু এটাকে সি বাই ল্যামডা লেখা যায়, এটাকে লেখা যায় আবার সি বাই ল্যামডা। তাহলে এখানে এই সির মান আমাদের জানা, এইচ এর মান যদি আমরা এখানে বসে দেই তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের শক্তির মান জানলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান পেয়ে যাব। আর এই তরঙ্গ দৈর্ঘ্যের মান থেকেই, বিকিরিত আলোক শক্তির তরঙ্গ দৈর্ঘ্যের মান থেকে আমরা খুব সহজেই কি বর্ণের আলো সে বিকিরণ করলো সেটা আমরা জানতে পারব। এটাই ছিল মূলত ম্যাক্স প্লাঙ্কের সমীকরণ। আর এই ম্যাক্স প্লাঙ্কের সমীকরণটা ব্যবহার করেই নিলস বোর 1913 খ্রিস্টাব্দে বর্ণালীর সম্পর্কে সুস্পষ্ট ধারণা, পরীক্ষামূলক ধারণা ব্যক্ত করে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো সংশোধন করে একটা মডেল উপস্থাপন করেন। এই রাদারফোর্ডের পরমাণু মডেলটি কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। তার এই মডেলের প্রধান যে মতামত ছিল, সেই মতামত ছিল তিনটি। প্রথম মতামত ছিল শক্তি স্তর সম্পর্কিত মতামত, দ্বিতীয় মতামত ছিল কৌণিক ভরবেগ সম্পর্কিত মতামত, তৃতীয় মতামত ছিল শক্তি বিকিরণ বা শোষণ ও বর্ণালী সৃষ্টি সম্পর্কিত মতামত। এই তিনটি মতামত আমরা এখন দেখব, তোমরা মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমরা দেখলাম যে নিলস বোরের পরমাণু মডেলের তিনটি প্রস্তাবনার 1 নম্বর প্রস্তাবনা ছিল শক্তি স্তর সম্পর্কিত মতামত। 1 নম্বর প্রস্তাবনা ছিল শক্তি স্তর সম্পর্কিত মতামত, যেখানে রাদারফোর্ড বলেছিল যে একটা নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো একটা মাত্র নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে। সেখানে নিলস বোর বললেন যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে না, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে। এদেরকে শক্তি স্তর বা অরবিট বলা হয় বা স্থির কক্ষপথ বলা হয়। এই সেই কক্ষপথ, এদেরকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1 হতে পারে, এন এর মান 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এরকম 5, 6, 7 হতে পারে। এদেরকে আবার কিছু কিছু
ইংরেজি বর্ণমালা যেমন কে, এল, এম, এন, ও, পি, কিউ ইত্যাদি দ্বারা আমরা তারা প্রকাশ করেছেন। এই প্রথম শক্তি স্তরের শক্তি হবে E1, দ্বিতীয় শক্তি স্তরের শক্তি হবে E2, তৃতীয় শক্তি স্তরের শক্তি হবে E3, চতুর্থ শক্তির শক্তি হবে E4। এভাবে প্রতিটি শক্তি স্তরের শক্তি এখান থেকে বের করা সম্ভব হয়েছিল। এই ছিল। আর যখন কোনো ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে তখন তারা কোনো শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম মতবাদ। 2 নম্বর কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। 2 নম্বর উনি বলেছিলেন কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, অর্থাৎ যখন কোনো ইলেকট্রন, এই যে যদি আমরা নিউক্লিয়াস হয়, এর যদি কক্ষপথ হয়, এগুলো কক্ষপথ যদি হয়, যখন কোনো ইলেকট্রন এরকম একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করবে, নির্দিষ্ট কক্ষপথে যখন আবর্তন করবে, তাহলে এখান থেকে এর একটা নির্দিষ্ট কি থাকবে, দূরত্ব থাকবে। এটাকে আমরা ব্যাসার্ধ বলি, আর দিয়ে প্রকাশ করি। আর ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট বেগে ঘুরবে, তাকে বেগটা ভি হবে। আর ইলেকট্রনের যদি একটা ভর আছে, সেক্ষেত্রে উনি বললেন যে প্রতিটি কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান হবে mvr সমান NH ডিভাইডেড টয়েস পাই। অর্থাৎ এনটা হচ্ছে এখানে কক্ষপথ সংখ্যা, এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। অর্থাৎ প্রতিটি কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরবে তার কৌণিক ভরবেগের মান হবে mvr NH বাই টয়েস পাই। এই সমীকরণের মাধ্যমে পরবর্তীকালে কক্ষপথে ব্যাসার্ধ বের করা সম্ভব হয়েছে। একটা ইলেকট্রন কোন বেগে একটা কক্ষপথে ঘুরছে সেটাও বের করা সম্ভব হয়েছিল। 3 নম্বর শিকারতে তার ছিল 3 নম্বর শিকারতে ছিল শক্তির বিকিরণ বা শোষণ সম্পর্কিত, শোষণ ও বর্ণালী সম্পর্কিত মতবাদ। সেটা কীরকম ছিল? উনি বলেছিলেন যে যখন কোনো ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে তখন কোনো শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। যদি এরকম একটা নিউক্লিয়াস হয়, এর চতুর্দিকে যদি কক্ষপথগুলো এইভাবে হয়, তার এরকম যখন কোনো ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে থাকবে ওকে কোনো শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। কিন্তু যখন এখান থেকে একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে লাফ দিয়ে যাবে বা উপরে কোনো কক্ষপথ থেকে নিচের কক্ষপথে যখন লাফ দিয়ে নিচে নেমে আসবে তখন শক্তির শোষণ বা বিকিরণ হবে। যখন কোনো ইলেকট্রন নিম্ন শক্তি সম্পন্ন কোনো স্তর থেকে, যদি এটা E1 হয়, যদি এটা E3 হয় বা এটা যদি E2 হয়, তাহলে যখন কোনো ইলেকট্রন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তর যাবে তখন শক্তি শোষণ করে যাবে। আবার যখন উপরের কোনো শক্তিস্তর থেকে নিচের শক্তিস্তর আসবে শক্তির বিকিরণ হবে। আর এই শোষিত আর এই বিকিরিত শক্তিকেই বর্ণালী হিসেবে দেখা যাবে। আর সেই সমীকরণটা যদি আমরা দেখি, এই শোষিত আর বিকিরিত শক্তির পরিমাণ ডেল ই সমান এইচ নিউ। নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, আর এই দুই শক্তিস্তরের শক্তির পার্থক্য হচ্ছে ডেল ই। এখান থেকে আমরা যদি নিউকে কনভার্ট করি সি বাই ল্যামডা লেখা যায়, যা আমরা একটু আগেই দেখলাম। এখান থেকে ল্যামডা আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে কি তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি সে বিকিরণ করেছে সেখান থেকে আমরা তার বর্ণ বের করতে পারব। এই ছিল নিলস বোরের পরমাণুর গঠন সম্পর্কিত 3টি মতামত। যদিও বা নিলস বোর বর্ণালী সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, এই মডেলের অনেক সফলতা রয়েছে, তারপরেও কিন্তু পরবর্তীকালে এই মডেলের কিছু ত্রুটি দেখা যায়। আমরা আগে প্রথমে এই মডেলের সফলতাগুলো দেখার চেষ্টা করব। সফলতার দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে এই মডেলে, যেখানে রাদারফোর্ডের পরমাণু মডেলের কোনো স্থায়িত্ব ছিল না, সেখানে নিলস বোরের পরমাণু মডেলে সুস্থিতি সম্পর্কে সঠিকভাবে ব্যাখ্যা করা যায়। 2 নম্বরে এই নিলস বোরের এই পরমাণু মডেল থেকে খুব সহজেই
আমরা সুস্থিত কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করতে পারবো। যে সমীকরণটা আমি তোমাদের এখানে বোর্ডে দিয়েছি, Vn সমান 2π/Ze² ডিভাইডেড NH, এই সমীকরণ ব্যবহার করে আমরা খুব সহজেই কোনো একটা কক্ষপথে যদি ইলেকট্রন ঘোরে সেই ইলেকট্রনের বেগ বের করতে পারবো। এটা একটা বোরের পরমাণু মডেলের সাফল্য। এরপর আমি যদি এখানে এই বোরের পরমাণু মডেল থেকেই এনতম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারবো, যেটা Rn সমান n² h² ডিভাইডেড 4π² mze²। এই সমীকরণ ব্যবহার করে আমি খুব সহজেই কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারবো। এরপর এই বোরের পরমাণু মডেল দিয়েই বিভিন্ন শক্তি স্তরের আবর্তনশীল ইলেকট্রনের শক্তির পরিমাণ নির্ণয় করতে পারবো। সমীকরণটা হচ্ছে En সমান -2π² mz² e⁴ ডিভাইডেড n² h²। তো এই তিনটি সমীকরণ দিয়ে আমরা খুব সহজেই কোনো একটা ইলেকট্রনের কক্ষপথের বেগ, কক্ষপথের ব্যাসার্ধ, নিউক্লিয়াস থেকে যে কক্ষপথই আমরা দেখবো ব্যাসার্ধ বের করতে পারবো। এর মানটা কক্ষপথ সংখ্যা বোঝাবে। আর ওই যে কক্ষপথে ইলেকট্রন থাকবে বা যে কোনো একটা কক্ষপথের শক্তি আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। এই সমীকরণগুলো যদি আমরা লক্ষ্য করে দেখা যাবে, জেড রয়েছে, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এন হচ্ছে কক্ষপথের ক্রম, ই হচ্ছে ইলেকট্রনের আধান যার মান হচ্ছে 4.8 গুণন 10⁻10 ES ইউ সিস্টেমে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে, এম এর মান হচ্ছে ইলেকট্রনের ভর যা 9.11 10⁻28 গ্রাম, আর এই হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, যেখানে সিজিএস সিস্টেমে আমরা যদি ব্যবহার করি তাহলে 6.626 10⁻27 আর্টস সেকেন্ড হবে। এই মানগুলো বসালেই খুব সহজেই আমরা একটা পরমাণুর এই বিষয়গুলো জানতে পারবো। মোটামুটি এগুলো ছিল তার সফলতা। আর এই সফলতাগুলো কেন্দ্র করে 1922 সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও এই মডেলের অনেক কিছু ত্রুটি পরবর্তীতে দেখা যায়, যে ত্রুটিগুলো পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে আলোচনা করেছেন। এই মডেলের যে প্রথম যে ত্রুটি আমরা যদি লক্ষ্য করি, দেখা যাবে এই মডেলের সবচেয়ে বড় সফলতা ছিল বর্ণালী সম্পর্কে ধারণা। কিন্তু এই বোর কী করেছেন, যে হাইড্রোজেন পরমাণুর মতো কোনো আয়ন, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন এর বর্ণালী শুধুমাত্র বোর ব্যাখ্যা করতে পেরেছেন। কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যেতে পারে নাই। অর্থাৎ এই মডেল দ্বারা বর্ণালী সম্পর্কে ধারণা দেওয়া গিয়েছে, কিন্তু এক ইলেকট্রনের অতিরিক্ত অন্য কোনো ইলেকট্রনের বর্ণালী ব্যাখ্যা করে দেওয়া সম্ভব হয়নি। যেমন এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলো হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যাবে হিলিয়াম প্লাস, যাবে লিথিয়াম 2+ আয়ন, যাবে বেরিলিয়াম 3+ আয়ন, এদের বর্ণালী ব্যাখ্যা করা যায়। কিন্তু এছাড়া অন্য কোনো পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যায় না। এরপরে তার ত্রুটি ছিল, ইনি এই যে বর্ণালীর কথা উনি বললেন, যে যখন কোনো ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাবে এবং আসবে তখন বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা। পরবর্তীকালে জিম্যান আর স্ট্র্যাক এই একটা রেখা শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে বিশ্লেষণ করে দেখতে পেরেছেন যে এই একটা রেখার মধ্যে অনেকগুলো সূক্ষ্ম রেখা রয়েছে, কিন্তু এই রেখাগুলোর উৎপত্তি সম্পর্কে উনি কোনো মতামত দিতে পারে নাই। এরপরে বোর পরমাণু মডেলের আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে, বোর পরমাণু মডেল শুধুমাত্র এই কক্ষপথটাকে বৃত্তাকার কল্পনা করেছেন, বৃত্তাকার বলেছেন। কিন্তু পরবর্তীকালে বোর সামারফিল্ড দেখেছেন যে ইলেকট্রনগুলো যে কক্ষপথ অবস্থান করবে সেই কক্ষপথ বৃত্তাকার হতে পারে, এবং সে সাথে বৃত্তাকার কক্ষপথেও ইলেকট্রনগুলো ঘুরতে পারে। যদি আমরা দেখি এর যদি একটা নিউক্লিয়াস হয়, তাহলে বোর সামারফিল্ড বলেছেন যে এভাবে
উপবৃত্তাকার কক্ষপথেও ইলেকট্রনগুলো কি হতে পারে, এই যে এগুলোতে ইলেকট্রন অবস্থান করবে, এগুলোতে ইলেকট্রন অবস্থান করবে, এই যেগুলোতে ইলেকট্রন করতে পারে, এরকম করে ইলেকট্রন অবস্থান করতে পারে। এরকম বৃত্তাকার পরিবর্তে উপবৃত্তাকারও হতে পারে। এছাড়াও বোর পরমাণু মডেলের আরও কিছু ত্রুটি আছে। তোমরা বাসায় ভালোভাবে তোমাদের যে যার কাছে যে বই আছে দেখবে। আমার মনে হয় বোর পরমাণু মডেল সম্পর্কে তোমরা আরও কিছু জানতে পারবে। আমি আজকের লেকচারে তোমাদেরকে যতটুকু শিখালাম তোমরা তা, যতটুকু বললাম তোমরা তা মনোযোগ দিয়ে বাসায় দেখবে। আশা করি তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে পরমাণুর গঠন সম্পর্কে আরও সুস্পষ্টভাবে ধারণা লাভ করতে পারবে। আগামী ক্লাসে লেকচারে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।